চুপ করো, চুপ করো, চুপ করো তোমরা সবাই। তোমাদের এই একভাবে জয়গান শুনে শুনে আমার কান পচে গেল। এবার আমি শুধু এই পাতাল লোকেরই নয়, তার সাথে পৃথিবী লোকের অধীশ্বর হয়ে উঠতে চাই। এ তো খুবই ভালো কথা প্রভু, খুবই ভালো কথা। এটা তো আপনার বহুদিনের আশা ছিল প্রভু। চুপ করো মন্ত্রী, চুপ করো। শুধু স্বপ্ন দেখলে কি হবে? স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার প্রাণপণ চেষ্টাও তো করতে হবে নাকি? হ্যাঁ, কি করতে হবে প্রভু? মানুষরা তো আমাদের একদম পছন্দ করে না। আমাদের নাম শুনলেই ওদের রক্ত গরম হয়ে যায়। ওরা কি আপনাকে ওদের প্রভু বলে মেনে নেবে? কেউ কাউকে এত সহজে প্রভুর জায়গা দেয় না মন্ত্রী। শক্তি আর বুদ্ধি দিয়ে সবাইকে নিজের বশে আনতে হবে, বুঝেছো? বুঝতে পেরেছি প্রভু, কিন্তু আপনি কি করবেন? পৃথিবীর লোকেদের এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা বাধ্য হয়ে যেন আমার দাস হয়ে যায়। ভয়? হ্যাঁ, ভয়। শোনো, ভয় থেকেই ভক্তির জন্ম হয়। আগুন, আগুন দিয়ে ওদের সবাইকে জ্বালিয়ে দাও। সর্বনাশ হয়ে গেছে দেবশঙ্কর বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রাম, বন, জঙ্গল সব আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আপনি কিছু করুন প্রভু, আপনি কিছু করুন। আমি থাকতে তোমাদের কোনো রকম ক্ষতি হতে দেব না। চমৎকার, চমৎকার! এই আপনার অসাধারণ ক্ষমতা প্রভু। কমণ্ডল থেকে জল ছিটিয়ে আগুন নিভিয়ে দিলেন। সবাই একসাথে বলো, সাধু দেব শঙ্করের জয়। আমার নয়, এই জয়গান করো মহাকালের, কারণ ওনার আশীর্বাদেই আগুন নেভানো সম্ভব হলো। সাধু দেব শঙ্করের জয়। না না না, এ হতে পারে না। একজন সামান্য সাধু আমাদের লাগানো আগুনকে সামান্য জলেই নিভিয়ে দিল। তবে এবার বুঝে যান প্রভু, দেবতাদের আশীর্বাদে আজ মানুষরা কত শক্তিশালী হয়ে গেছে। চুপ করো, চুপ করো। মানুষের শক্তির ব্যাপারে আবার একদম বলবে না। ওই সাধু না থাকলে ওরা কিচ্ছু করতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। শোনো, আমি একটা উপায় ভেবেছি। কি উপায় প্রভু? কাছে এসো বলছি। কেমন লাগলো তোমার এই উপায়? খুব ভালো, খুব ভালো প্রভু। চুপ করো, তোমার কি কোনো লজ্জা নেই? এই উপায়টা তোমার আমাকে দেওয়া উচিত ছিল। এবার যাও, আমি যেমনটা বলেছি গিয়ে ঠিক তেমনটা করো। এখনই যাচ্ছে প্রভু।
এবার হবে আসল খেলা। কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে এই গলার আওয়াজটা তো আমাদের সাধু বাবার বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। চলো গিয়ে বরং দেখা যাক। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমায় সর্পদংশন করেছে। আমাকে এখনই জঙ্গলের পেছনে ওই নীল পাহাড়ে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। ওখানে একটা গাছের মধ্যে সর্পদংশনের ওষুধ আছে। চলো চলো, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এবার আমাদের বলুন, ওই গাছটা কোথায় আছে সাধু বাবা? গাছ? একে আপনি হাসছেন কেন? সেটা তো তোমরা এখনই বুঝে যাবে। এসব কি? তুমি আবার কে? আমি হলাম পাতাল লোকের মন্ত্রী। এখন আমি তোমাদের সকলকে নিয়ে পাতাল লোকে যাব। ভুলে যাস না শয়তান, আমাদের সঙ্গে সাধু দেব শঙ্কর আছেন। তুই আমাদের কোন রকম ক্ষতি করতে পারবি না। দেব শঙ্কর জানতে পারলে তবে তো বাঁচাতে আসবে। ও যাতে জানতে না পারে তাই আমি চালাকি করে তোদের সকলকে ওর আশ্রমের থেকে দূরে এই জঙ্গলের মধ্যে এই নীল পাহাড়ে নিয়ে এসেছি। দেব শঙ্কর, নিজের চোখ খোলো। ওরা বিপদে পড়েছে, গিয়ে ওদের সাহায্য করো। কারা বিপদের মধ্যে আছে প্রভু? যারা তোমায় ভালোবাসে তারা। পাতাল লোকে যাও দেবশঙ্কর, সেই পাতাল লোক যেখানে ওই শয়তান অসুররাজ ওদেরকে বন্দি করে রেখেছে। কিন্তু আমি পাতাল লোকে কিভাবে যাব? আমি তো পাতাল লোকের সম্বন্ধে কিছুই জানি না প্রভু। তোমার যজ্ঞের ধোঁয়াই তোমাকে পাতাল লোকে নিয়ে যাবে। শুধু চোখ বন্ধ করে আমায় স্মরণ করো। জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। ওদের ছেড়ে দাও শয়তান, মুক্ত করো। মুক্ত করব, নিশ্চয়ই মুক্ত করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে তোমাদের নিজেদের প্রভু হিসেবে স্বীকার করতে হবে। ভগবানকে ছেড়ে শয়তানকে আমরা কখনোই আমাদের প্রভু বলে মানব না, কখনোই না। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এখনই এই সাধুকে বন্দি করা হোক। খবরদার, যদি এক পাও সামনে বাড়াও তবে এই মন্ত্রপুত জল ছিটিয়ে তোমাদের পাথর বানিয়ে দেব। ভয় পেও না, ওকে ধরো। আমিও নিজের চোখে দেখতে চাই ওই মন্ত্রপুত জলের ঠিক কত ক্ষমতা। তাহলে দেখো। না না না, আমায় পাথর বানিও না দেবশঙ্কর। আমি তোমার লোকেদেরকে মুক্ত করছি আর কথা দিচ্ছি যে কোনোদিন পৃথিবী লোকে আক্রমণ করব না। আরে কেউ আছিস? ওদের মুক্ত কর। এই কারণে যে যেখানে আছো সেখানেই থাকো, অধিক লোভ করো না। আর করব না, আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, আমি আর কোনোদিন করব না। এই লালটু, তুই তখন থেকে দরজার সামনে পায়চারি করছিস কেন রে? হ্যাঁ, এই লালটু, তোর কি হয়েছে বলতো? আরে কটা বাজে খেয়াল করেছিস?
বরুণ জেঠু এখনো এলো না? আমরা গল্প শুনবো না? আরে শুনবো তো, তোর এত তারা কিসের বলতো? আরে আমার তো পড়াও আছে, না গেলে আবার বকা দেবে। তাহলে তোকে শুনতে হবে না, আমি আর আকাশ শুনে পরে সময় পেলে তোকে বলে দেব। কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। তোমার এত দেরি হলো কেন বলো তো? ওরে বাবা, আমি আমার এক পুরনো বন্ধু জমিদার নারায়ণ পাল, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি ডেকেছিলেন, সম্প্রতি শহরে এসেছিলেন, আজকে গেলেন। হ্যাঁ, জমিদার তোমার বন্ধু? তার মানে তো এলাহি খাবারের আয়োজন। সে আর বলতে কি নেই সেখানে বল, আমিষ নিরামিষ, ঝাল মিষ্টি শরবত ফল সব। ওকে তোদের কথাও বললাম, ও বলল ওর গল্পটাও বলতে তোদের। সে কি গো বলুন জেঠু, ওনারও কোনো গল্প আছে নাকি? সে আর বলতে, তোরা শুনবি কিনা বল? বলো বলো। তবে শোন, আমি তখন রাধেশ্যাম গ্রামে নতুন ট্রান্সফার নিয়ে সে গ্রামে গেছি। গ্রাম সম্বন্ধে কিছুই জানি না। ওখানকারই জমিদার হলেন নারায়ণ পাল। একদিন আমায় ডেকে পাঠালেন। আরে আসুন আসুন, তা কেমন লাগছে এই গ্রাম? কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া তেমন সময়ও পাইনি গ্রামটা ঘোরার। তবে গ্রামের মানুষগুলো খুব ভালো, সরল মনের। শুধু কি? ওরা বলছিল আপনি নাকি কোনো কারণ ছাড়াই ইদানিং সপ্তাহে সপ্তাহে টাকা নেন। আমি চাই না, কিন্তু বাধ্য হয়ে করতে হয় বরুণ বাবু। বাধ্য হয়ে? ঠিক বুঝলাম না। কাউকে বলবেন না, এটা আমার বাবার আদেশ। কি আদেশ? হ্যাঁ হ্যাঁ, আদেশ। শুনুন তবে, বলতে কোনো লজ্জা নেই বুঝলেন বরুণ বাবু। নাম নারায়ণ আর উপাধি জমিদার হলে কি হবে? আমার স্বভাব ঠিক তার উল্টো। কিরকম? মানে আমি একটু ভীতু টাইপের। আপনি হাসছেন? সরি সরি, প্লিজ প্লিজ বলুন। এই যে ভয়, আমার বাবা মারা যাওয়ার পর 6 মাস আমাকে ঘুমোতেই দেয়নি জানেন। আর তারপর পরশু রাত থেকে তো আমার ঘুম একদম উড়েই গেছে। ঘুম উড়ে গেছে পরশু রাত থেকে? তা কি হয়েছিল? বাবা এসেছিল। মানে এই তো বললেন উনি মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি মারা গেছেন। তাহলে আবার মৃত মানুষ ফেরত আসে কিভাবে? আরে এসেছিল, ওটা বাবাই ছিল, কিন্তু পুরোপুরি না। পুরোপুরি না, অর্ধেক? একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। ওটা বাবার আত্মা ছিল, সাদা রঙের। আচ্ছা, আমি তবে আপনাকে পুরোটা খুলেই বলি। বেটে। হরে কৃষ্ণ দাদা বাবু, আসবো? আমি হরে কৃষ্ণ দাদা বাবু নই, শুধু দাদা বাবু। এসো। শুধু দাদা বাবু আসবো? দাদা বাবু আসবো? ওই হরে কৃষ্ণ আর শুধুটা বাদ দিয়ে বলার চেষ্টা করো। বলো, দাদা বাবু আসবো? গে দাদা বাবু আসবো? আরে এসো এসো। তা এতবার হরে কৃষ্ণ কেন বলো তো? গে অভ্যেস দাদা বাবু। দুধটা দাও দাও দাও। একটা কথা বলবো দাদা বাবু, যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন, বলো। মাইনেটা যদি... ব্যবসার হাল তো দেখছো হরি কাকা, বাবা গেছেন বছর খানেক হলো, ব্যবসা তো পুরো লোকসানেই চলছে। এর মধ্যে মাইনে বাড়াতে বললে কি করে হয় বলো তো? আমি বলি কি, হরে কৃষ্ণ, তুমি বেকার খাটছো। মানে? তুমি হলে জমিদার, তুমি খাটবে কেন? লোকেরা তোমার হয়ে খাটবে আর তুমি শুয়ে বসে খাবে। তোমার হাতে ক্ষমতা আছে, কাজে লাগাও। ক্ষমতা কাজে লাগাবো কিভাবে? একে প্রতি সপ্তাহে গ্রামবাসীদের থেকে সাপ্তাহিক টাকা তোলো। না 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 না, এটা আমার পক্ষে অসম্ভব। সে আমি তোমার মায়না বাড়িয়ে দিচ্ছি হরি কাকা, এটা আমার পক্ষে অসম্ভব। তা তোমার এখন মাইনে কত? গে হরে কৃষ্ণ, 300 টাকা। ঠিক আছে, যাও, কাল থেকে তোমার মায়না বেড়ে হবে 301 টাকা। 1 টাকা? ও চাই না, ছাড়ো তাহলে, ওটাও ক্যান্সেল। আর বলছিলাম যে আলোগুলো সব জ্বালিয়ে যেও, আমার ঘুম পাচ্ছে। কোন দেশেতে জন্ম বাপু কৃষ্ণই জানেন। এত কথা কেন বলো তো? যা বলছি তাই করো না, জানো তো আমার ভূতের ভয়। ঘুম পাচ্ছে, আলো জ্বালিয়ে যেও। কিপটেমে আমি ঘোচাচ্ছি, মাইনে আমি বাড়িয়েই ছাড়বো। এই ভূতের ভয়ই আমার একমাত্র অস্ত্র। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও। দাদা বাবু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
নারায়ণ, এই নারায়ণ, তুই ব্যবসা লাটে তুলে ঘুমোচ্ছিস কি করে? ওঠ! বাবা, ভূত। চুপ, একদম চুপ। এই ভূত ভূত পরে করবি, আগে আমার কথা শোন। নিজের ভালো আর নিজের ভবিষ্যতের ভালো চাইলে তোর ওই হরি কাকার কথা শোন, আর ওর মাইনেটাও বাড়িয়ে দে, নইলে আমি তোকে ছাড়ব না। মনে রাখিস, আমার আত্মা কিন্তু শান্তি পায়নি। আমার আত্মার শান্তি চাস তো সাপ্তাহিক নেই। কিন্তু বাবা, এ তো অন্যায়। তুমি তো আমায় অন্যায় করতে শেখাওনি বাবা, বরং বারণ করেছো, মেরেছো, বকেছো যখন আমি অন্যায় করেছি। আমি তোকে ব্যবসা লাটে তুলতেও শেখাইনি। মানুষ বিপদে পড়লে নিজের ক্ষমতার সাহায্য নেয়, এটা কোনো অন্যায় নয়। যা বলছি কর, কোনো অনিয়ম দেখলে আমি আবার আসব, এসে আগে তোর ঘাড়টা মটকাবো, তারপর ভেবে দেখব তোকে নিয়ে কি করা যায়। কথাগুলো মনে থাকে যেন। এবার বুঝলেন বরুণ বাবু পুরো ব্যাপারটা? কে 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 ওখানে? দাদা বাবু, আমি যাই দাদা বাবু, মেলা কাজ পড়ে আছে, মেলা কাজ পড়ে আছে। হরে কৃষ্ণ। আমি তখনই বুঝে গিয়েছিলাম কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা নারায়ণ বাবু, আজ যদি অনুমতি দেন, আমি আপনার বাড়িতে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজ রাতে কিন্তু আপনার বাবা আবার আসবে। হ্যাঁ মানে কেন? ক্রমশ প্রকাশ্য, চুপচাপ শুধু দেখতে থাকুন। ইটস আ ম্যাজিক। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? তুই সাপ্তাহিক বন্ধ করে দিবি? তোর আমি আজকেই ঘাড় মটকাবো, ঘাড় মটকাবোই ঘাড় মটকাবো। বাবা, তুমি আসলে আসলে আমি কিছু বলিনি বাবা, ওইগুলো সব ওই পোস্টমাস্টার বলেছেন। তুই কি এখন অন্যের কথা মতো চলবি? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? ওকে তো আমি শেষ করবই। কিন্তু তার আগে যে তোমার খেলা শেষ। হরে কৃষ্ণ। মানে আমায় ক্ষমা করে দিন দাদা বাবু, আমি আর করবো না, লোভে পড়ে করেছিলাম। লোভ কিন্তু ভারী লোভনীয় হরি কাকা। নারায়ণ বাবু, ঘর শত্রু বিভীষণ দেখেছেন? হরি কাকা, তুমি আমায় ভয় দেখিয়ে এসব করেছো? ছি, ছোটবেলা থেকে তোমার কোলে পিঠে চড়ে ঘুরে বেরিয়েছি, তোমার কোলে আমি মানুষ হয়েছি। বাবা তোমাকে কত ভালোবাসতো, স্নেহ করত, আর তুমি এরকম করতে পারলে? ছি, আমার ভুল হয়ে গেছে দাদা বাবু। প্রথম থেকেই সন্দেহ ছিল আমার। সন্দেহ বাড়লো যখন দেখলাম হরি কাকা আমাদের কথা লুকিয়ে শুনছেন। নারায়ণ বাবু, আপনার বাবা একটা চিঠি লিখে গেছেন, ড্রয়িং রুমেই রাখা ছিল। আপনার বাবার আত্মা যা চায় ঠিক তাই করুন, এতে আপনার বাবার আত্মাও শান্তি পাবে আর গ্রামবাসীরাও। দেখি যে চিঠিটা, দেখি। হরি তোর পেছনে ষড়যন্ত্র করছে, তুই ওকে এক্ষুনি তাড়িয়ে দে আর সবার টাকা সবাইকে ফিরিয়ে দে, তবেই আমার আত্মা শান্তি পাবে। সেই কথা মতো জমিদার চাকর হরিনাথকে তাড়িয়ে সবার টাকা ফিরিয়ে দিল। কিন্তু বরুণ জেঠু, ওই চিঠিটা কি সত্যি সত্যি জমিদার বাবুর বাবার ভূত লিখেছিল বলো? হতে পারে, তবে হাতের লেখাটা আমার ছিল। মানে তুমি? যাই বলো বরুণ জেঠু, আজ কিন্তু রিক্সা করে ঘোরাটা আমাদের ভালোই হলো। হ্যাঁ, ভালোই হয়েছে।
শুধু ওই ঘটনাটা না ঘটলেই আরো ভালো হতো। তা কি করবে বলো, ভদ্রলোক যদি রিক্সার ভেপুর আওয়াজ শুনতে না পেয়ে একেবারে পথের মাঝখানে চলে আসে তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই, তাই না? ভদ্রলোক কিন্তু মাথায় ভালোই চোট পেয়েছেন রে, অনেকটা কেটেও গেছে। জানিস আকাশ, আমারও একবার রিক্সায় একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। কি ঘটনা বরুণ জেঠু? সে ক্লাবে গিয়ে আজ তোদের সেই ঘটনার কথাই বলবো। এই তো আমাদের মিতালি সংঘ চলে এসেছে। থামুন দাদা, এখানেই থামুন। এবার তোমার রিক্সায় সেই ঘটনার কথাটা একবার বলো বরুণ জেঠু। রিক্সায় ঘটনা? কি ঘটনা বরুণ জেঠু? আমি তখন দুদিনের জন্য পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে আমার কাকু দুর্গাচরণ বাবুর গোপালগঞ্জের বাড়িতে যাব বলে ঠিক করেছি। তা রাতে যখন গোপালগঞ্জে গিয়ে ট্রেন থেকে নামলাম তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। 12টা? হ্যাঁ রে, অতক্ষণ লাগতো না যদি না ট্রেনটাকে সিগন্যাল সমস্যার জন্য মাঝপথে অতক্ষণ দাঁড়াতে না হতো। তারপর গোপালগঞ্জে গিয়ে কি হলো বলো না। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। দুর্গাচরণ কাকুর বাড়ি, তাও স্টেশন থেকে নয় করে 20-25 মিনিটের হাঁটা পথ। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবার পর ঠিক করলাম হেঁটে হেঁটেই চলে যাব। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান, সাথে বেগুন, উচ্ছে ভাজা। আসুন আসুন। ও দাদা, ও দাদা, আসুন আসুন, আমাদের অন্নপূর্ণা হোটেলের গরম ডাল ভাত খেয়ে যান। একবার খেলে আপনার পেট আর মন দুই ভরে যাবে একেবারে। আসুন আসুন। উফ, বাঁচালেন মশাই, খুব বাঁচালেন। খুব খিদে লেগেছে আমার। অত রাতে যে একটা হোটেল খোলা পাবো তা আমি ভাবতেও পারিনি। তা খেতে খেতেই ওই লোকটার সঙ্গে বেশ কিছু কথা হলো। লোকটার কথাগুলো শুনে অবশ্য তখন মনে হয়নি যে তারপর ওই লোকটাই আমাকে অমন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলবে। কি বলছো কি বরুণ জেঠু? ওই হোটেলের লোকটার জন্যই তুমি বিপদে পড়েছিলে? কিন্তু কিভাবে বরুণ জেঠু? তা কথায় কথায় আমি লোকটাকে বললাম, দেখেছেন, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, কিন্তু আপনার নামটাই জানা হলো না। আপনার নাম কি? আগে আমার নাম তারক। আচ্ছা তারক বাবু, হোটেলটা বুঝি নতুন খুলেছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমি তো বছর 5 আগেও এখানে এসেছি, কিন্তু এই হোটেল তো দেখিনি। সে আর কি করা যাবে বলুন, কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, আমার এই অন্নপূর্ণা হোটেল এই গোপালগঞ্জের সব থেকে পুরনো হোটেল। কি বলছেন? কি সব থেকে পুরনো হোটেল? অথচ আমার চোখে পড়েনি। না, পড়েনি। এ কি, হঠাৎ আপনার গলাটা এমন অদ্ভুত শোনালো কেন? ও আপনার মনের ভুল। তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাকু দুর্গাচরণ বাবুর বাড়িতে। দুর্গাচরণ বাবু মানে ওই কবিরাজ দুর্গাচরণ বাবু? আপনি চেনেন আমার কাকুকে? আমি সবাইকেই চিনি। তাহলে বলুন তো আমি কে? আপনি পোস্টমাস্টার বরুণ বাবু, তাই তো? হ্যাঁ, আপনি আমারও নাম জানেন? বললাম তো জানি। এবার চলুন আমার সাথে। আপনার সাথে যাব মানে? আমার বাড়ি দুর্গাচরণ বাবুর বাড়ির ওইদিকেই। যাক, ভালোই হলো। এত রাতে আমাকে আর একা একা এতটা পথ হেঁটে যেতে হবে না। আমি থাকতে এত রাতে কাউকে হেঁটে যেতে হয় না বরুণ বাবু। তা হেঁটে যাব না তো কিসে যাব? সেটা আপনি এখনই দেখতে পাবেন বরুণ বাবু। অত রাতে তোমরা কিসে করে গেলে বরুণ জেঠু? রিক্সা করে। আর সেই রিক্সাতেই তোমার সেই ঘটনাটা ঘটে, তাই তো? তুই একদম ঠিক ধরেছিস পল্টু, একেবারে ঠিক ধরেছিস। হঠাৎই ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোথা থেকে যে ওই রিক্সা এলো আমি তখনও বুঝতে পারিনি। আর সেই কথা ভাবলে এখনো বুঝতে পারি না। লালু, আজ আমার সাথে তোর রিক্সাতে পোস্টমাস্টার বরুণ বাবু যাবেন। খুব ভালো, খুব ভালো। উঠে পড়ুন আমার রিক্সায় বরুণ বাবু, আজ অনেকদিন পর খুব মজা হবে।
মজা হবে মানে কি বলতে চাইছো তুমি? ও কিছু না বরুণ বাবু, আসলে লালু কখন কি বলতে হয় ওসব বোঝে না, ও সব কিছুতেই মজা, তাই না লালু? হ্যাঁ হ্যাঁ, বুঝি না, আমি কিছুই তো বুঝি না। উঠে পড়ুন, উঠে পড়ুন। তা ভাড়া কত লাগবে সেটা তো বলো। ভাড়া? কিসের ভাড়া? আপনি তো আমাদের রাতের অতিথি, আর অতিথির কাছ থেকে কেউ ভাড়া নেয় নাকি? কি যে বলেন বাবু! কথায় কথায় আর সময় নষ্ট করবেন না, চলুন এবার যাওয়া যাক। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে লালু আমাদের নিয়ে রিক্সা চালিয়ে এগিয়ে চলল। দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেছে। আমি ভাবলাম যে পথ হেঁটে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট, সেখানে রিক্সা করে যেতে এতক্ষণ লাগছে কেন? শেষে আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেললাম, এ কি তারক বাবু, রিক্সা করে আমাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? কেন, আপনার কাকু দুর্গাচরণ বাবুর কাছে। কিন্তু কাকুর বাড়ি যেতে তো রিক্সা এতক্ষণ লাগবার কথা নয়। কোথায়, এখনো তো বেশিক্ষণ হয়নি বরুণ বাবু, চিন্তা করবেন না, ঠিক সময়ই আপনার কাকুর সাথে আপনার দেখা হবে। না না, আমার ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না। আপনি বরং লালুকে রিক্সা থামাতে বলুন, আমি হেঁটে হেঁটেই যাব। সে কথা বললে কি আর হয় বরুণ বাবু, এতদিন পর আমরা একজন অতিথিকে পেয়েছি, তাকে তো এমনি এমনি এইভাবে ফাঁকা রাস্তায় ছেড়ে দিতে পারি না, তাই না? কি রে লালু, কিছু ভুল বললাম ভাই? না 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 না, হতে পারে না, হতে পারে না। কেন হতে পারে না? লালু, তুমিও? না না, তোমাকে এক্ষুনি রিক্সা থেকে নেমে পালাতেই হবে, পালাতেই হবে। আমাদের হাত থেকে তুই পালাতে পারবি না, কিছুতেই পারবি না। এই লালু, আরো আরো জোরে রিক্সা চালা, দেখিস ওই লোকটা যাতে পালাতে না পারে। আমাদের অনেক দিন পর একটা শিকার পাওয়া গেছে, এবার ওটাকেও মেরে আমাদের মতন ভূত করব। চিন্তা করিস না তারক, শিকার আমি পালাতে দেব না। যেই জঙ্গলে ঢোকে সেই ভূত হয়ে যায়। না না না, আমি ভূত হব না, হব না, কিছুতেই না, কিছুতেই না। তারপর কি হলো বরুণ জেঠু? যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে, গাছে গাছে পাখিরা ডাকছে। একজন লোক আমার কালো ট্রাঙ্কটা নিয়ে এসে বলল, এটা আপনার ট্রাঙ্ক বাবু? আর ভয় নেই বাবু, আপনার বিপদ কেটে গেছে। মশাই, দাঁড়ান, দাঁড়ান। তারপর তুমি আর তোমার কাকু দুর্গাচরণ বাবুর কাছে যাওনি? গেছিলাম রে আকাশ, কিন্তু গিয়ে দেখি কাকুর গলায় বিশাল মালা ঝুলছে। বাড়ির চাকর রামুদা এসে বলল, দুর্গাচরণ বাবু মানে আমার কাকা প্রায় 1 মাস হলো মারা গেছেন। তারপর আমি ফিরে এলাম, কিন্তু সেই দিনের সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি, আর কখনো ভুলতে পারবো না।